শেষমেশ ওই আছিয়া ফেরাউনকে ডুবিয়েই ছাড়ল রে রাহাত। বেশি রাত হয়নি, গলির রাস্তায় এখনো বড় ট্রাক চলছে, রিক্সা বেল বাজাচ্ছে। আলো মাথা তুলে উঠে বসতে চায় কিন্তু পারে না, মাথা ভারী হয়ে আছে তার। বেলা 12টায় বাড়ি ফিরে সেই যে ঘরে ঢুকেছে এখনো বের হয়নি। রেহানা এসে বারবার ডেকে গিয়েছে, বলেছে একটু একা থাকবে সে। মাথা ঘুরিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 8টা বেজে গিয়েছে। এখন না উঠলে আব্বু আম্মু বেশ চিন্তায় পড়ে যাবে, তাই কষ্ট হলেও উঠে বসে আলো। ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে বের হয়। আজ কোনো অর্ডার নেয়নি সে মানসিক পরিস্থিতিতেও আলো ছিল না। হুট করে আলোর ঘরের দরজা ঠেলে আয়াত ভেতরে ঢুকে। আলো মাথা ঘুরিয়ে আয়াতের দিকে তাকিয়ে কিছু জিজ্ঞাসা করার আগেই আয়াত হাঁপাতে হাঁপাতে বলে, আপু ইয়াসার ভাইয়া। আলো কপাল কুঁচকে ফেলে। আয়াত বলতে থাকে, শিগগিরই বসারে এসো। আলো দ্রুত পায়ে হেঁটে বসার ঘরে যায়। বসার ঘরে আতাউর আলম, রেহানা, আজান দাঁড়িয়ে টিভির স্ক্রিনে তাকিয়ে আছে। আলো তাদের থেকে চোখ সরিয়ে টিভির দিকে তাকাতেই থমকে যায়। একটা লোকাল চ্যানেলে খবরের হেডলাইনের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে সে। নবনির্বাচিত তরুণ মেয়র সামিন ইয়াসার মির্জা তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংবাদ পাঠিকা বলতে থাকে, আজ সন্ধ্যা 6টা নাগাদ তিনি নিজের বাসভবনে বসে সাংবাদিকদের কাছে বিষয়টা নিশ্চিত করেছেন। আলো খবরটা শুনে টিভির স্ক্রিনে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। স্ক্রিনে একটু পর পর সামিন ইয়াসারের একটা শুভ্র পাঞ্জাবির উপরে মুজিব কোট পরা হাস্যোজ্জ্বল ছবি দেখানো হচ্ছে। আলো কিছু বুঝতে পারছে না বিষয়টা। সে তার আব্বু আম্মুর দিকে তাকাচ্ছে। টিভির রিমোট হাতে নিয়ে সে পরপর কয়েকটা চ্যানেল পাল্টাতে থাকে। প্রত্যেকটা লোকাল চ্যানেলে একই খবর। একটা চ্যানেলে দেখাচ্ছে জনগণের প্রতিক্রিয়া, সবাই সামিনের এমন সিদ্ধান্ত মেনে নিতে নারাজ। দলের ছেলেগুলো চেঁচিয়ে চেঁচিয়ে কিছু একটা বলছে। আলো টিভি অফ করে দেয়। কলিং বেল বেজে ওঠে। আজান গিয়ে দরজা খুলে দিতেই ঈশিতা আর ঋতু ভেতরে ঢুকে। ঋতু কাঁদছে। ঈশিতা এসে আলোর মুখোমুখি দাঁড়িয়ে কাপা কাপা গলায় কান্না আটকে রেখে বলে ওঠে, ভাইয়া পুলিশ কাস্টাডিতে আলো। সে সব কিছুর জবানবন্দি দিয়ে আত্মসমর্পণ করেছে পুলিশের কাছে। আলো বোকার মতো ঈশিতার দিকে তাকিয়ে আছে। ঋতু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, তারপর ধরা গলায় বলে ওঠে, তুমি জিতে গেলে ভাবি। আলো চুপ করে ঋতুর মুখের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে একটা নাম্বার দেখে সে বুঝে যায় ওটা কার নাম্বার। রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ইসমাম বলে ওঠে, অদ্রিতা। থানার নতুন অফিসার সমীর দত্ত সামিনের দিকে টমটম দৃষ্টিতে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত পরে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বাড়াবাড়ি করছিস শামিন। বাড়াবাড়ি তুই করছিস সমীর। একজন দায়িত্ববান পুলিশ অফিসার হয়ে নিজের দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছিস। কনস্টেবলকে বল আমাকে লকআপে দিতে। ভাইয়ের পাশে থেকে ইলহাম মির্জা চেঁচিয়ে ওঠে, হোয়াট আর ইউ ডুইং ভাইয়া? পাগল হয়েছে তুমি? বাবা ওদিকে অসুস্থ হয়ে পড়েছে, এসব শুনলে তো শেষ হয়ে যাবে। বাবার অবস্থা ভালো নেই ভাইয়া। পাগল কেন হব? অন্যায় করেছি, শাস্তি পাওয়া উচিত। ইলহাম ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। সমীর দত্ত মাথা ঠান্ডা রেখে বলে, আচ্ছা বুঝলাম, শুরু থেকে বল আবার, কি করেছিস তুই ওই মেয়েটার সাথে? সামিন খেপে গিয়ে বলে, কতবার বলবো আমি ওকে কিডন্যাপ করেছি, জোরপূর্বক বিয়ে করে ওকে জিম্মি করে রেখেছি এবং ওর পরিবারের লোকজনকে মেরে ফেলার হুমকি দিয়েছি। এখন আমাকে অ্যারেস্ট কর। বুঝলাম। তো এইসবের সাথে করেছিস সে কোথায়? কমপ্লেন কোথায়? প্রমাণ কোথায়? কিসের ভিত্তিতে আমি তোকে অ্যারেস্ট করব? আমি কি থানায় এসে তোর সাথে মশকরা করছি এত রাতে? আমি নিজে স্বীকার করেছি সবটা, সেটা কি যথেষ্ট নয়? ওসি সমীর দত্ত সামিনের দিকে তাকিয়ে থাকে। ইলহাম অসহায়ের মতো তার বড় ভাইকে দেখছে। থানার বাইরে শোরগোলের আওয়াজ শোনা যাচ্ছে। সামিনের দলের ছেলেরা সবাই থানার বাইরে থেকে সামিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। সামিনের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সমীর বেল টিপে একজন কনস্টেবলকে ডাকে। কনস্টেবল এসে দাঁড়াতেই সমীর বলে, বাইরে কি হচ্ছে? স্যার, ইয়াসার মির্জার ছেলেরা। সামিন চুপচাপ বসে আছে, তার দৃষ্টি টেবিলের উপর একটা পেপার ওয়েটে নিবদ্ধ। সমীর সামিনের দিকে তাকিয়ে বলে, তুই যা করতে চাচ্ছিস তাতে তোর পুরো লাইফ, তোর রাজনৈতিক লাইফ সব জাস্ট ধ্বংস হয়ে যাবে। তুই কি বুঝতে পারছিস না? পদত্যাগপত্র জমা দিয়েছি। রাজনৈতিক লাইফ বলে তো আর কিছু নেই আমার। আর লাইফের কথা যদি বলিস, ওটা এমনিতেও নষ্ট। ইলহাম আকুতি সুরে বলে ওঠে। ভাইয়া কেন এমন পাগলামি করছো? সামিন কোনো জবাব না দিয়ে সমীরের চোখে চোখ রেখে বলে, অ্যারেস্ট কর আমাকে। আলো ফোনটা কানে ধরে চুপ করে থাকে। ওপাশ থেকে ইসমাম বলে ওঠে, অদ্রিতা, ভাইয়া আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট তা তুমি নিশ্চয় এতদিনে বুঝতে পেরেছো। তো আমি কি করব ইসমাম? আমি তো কোনো কমপ্লেন করিনি। তোমার ভাইয়া নিজে থেকে সব করছে। সেটাই অদ্রিতা,
ভাইয়া নিজে থেকেই করছে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তোমরা আমার সাথে এমন কেন করছো ইসমাম? তোমাদের পরিবারের সবার মুখের দিকে তাকালে মনে হয় আসল অপরাধী আমি, তোমার ভাইয়া নয়। আমার অন্যায়টা কি, অপরাধ কি আমার বলো? অপরাধ করনি এমনটা তো নয় অদ্রিতা। ভাইয়াকে ভুল বুঝে চড় মেরেছ, হেনস্থ করেছ একজন মানুষকে। আলো অবাক হয়ে ইসমামের কথা শুনে বলে, তার জন্য কি আমি যথেষ্ট শাস্তি পাইনি ইসমাম? তোমার ভাইয়া নিজের হাতে আমাকে শাস্তি দিয়েছে, আমি তার পা ধরেছি, তুমি জানো। সেদিন তোমাকে বলিনি সেসব কথা, শাস্তি যথেষ্ট পেয়েছি। উল্টো আমার বাবা যা করেইনি তার জন্য আমার জীবনটা নষ্ট করে দিয়েছে তোমার ভাইয়া। ইসমাম কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আমার পরিবারের প্রত্যেকটা মানুষের ভালো থাকা ওই মানুষটার সাথে জড়িয়ে আছে অদ্রিতা। প্রত্যেকটা মানুষের খুশি ওই মানুষটার উপর নির্ভর করে। এখন তুমি কি করবে সেটা তোমার বিবেচনা। অন্যায় আবদার বলো যাই বলো, মনে হলো তোমাকে বলতে পারি তাই বললাম। আর হ্যাঁ, আমি তোমাকে অপরাধী বলছি না অদ্রিতা, কোনো অবস্থাতেই না। আমার শুধু আমার ভাইয়ার জন্য কষ্ট হচ্ছে, যেমনটা তোমার জন্য হতো। ইসমাম ফোনটা কেটে দেয়। আলো ঘর থেকে বেরিয়ে বসার ঘরের দিকে যায়। ঋতু সোফায় বসে আছে, শাড়ির আঁচড়তে চোখের পানি মুছে আলোর দিকে তাকিয়ে বলে, দয়া করো ভাবি, নিজের ভাইদের ভালোবাসা সেও আমি পাইনি। ওই মানুষটা দিয়েছে আমাকে সেসব। আমি দয়া চাইছি তোমার কাছে, আমার ভাইয়ের জন্য। রাহাতের ফোন বাজছে। থানার বাইরে দাঁড়িয়ে আছে সে, ভেতরে মাত্র জামিল গিয়েছে। ফোনের স্ক্রিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখে রাহাত ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে সাগর ভুইয়ার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। খিক করে হাসতে হাসতে বলে, কি রে শামিনের চামচা, তোদের ভাইয়ের হাওয়া বেরিয়ে গিয়েছে দেখলাম, এখন কেমন লাগছে তোদের? রাহাত চুপ করে থাকে। সাগর বলতে থাকে, শালা ভয় পেয়ে মার ছেড়েছিস নাকি? কোথায় তোর ভাই, কোথায়? রাহাত এদিক ওদিক তাকিয়ে গলা স্বর নিচু করে দাঁত খিচিয়ে বলে, শোন শুয়ারের বাচ্চা, হাতি বাঁচলো লাখ টাকা, মরলো লাখ টাকা, তুই এত বলিস না। আচ্ছা তাই নাকি তাহলে? টুট টুট শব্দ হয়। রাহাত ফোন কেটে দিয়ে দাঁড়িয়ে থাকে। ফুয়াদ থানার সামনে বাইক দাঁড় করিয়ে এগিয়ে যায়। রাহাত বলে, ভেতরে আছে, জেদ ধরে বসে আছে, কারো কোনো কথা শুনছে না। আপনি তাড়াতাড়ি যান ভাই। জামিল সামিনের হাত ধরে রেখেছে, উৎকণ্ঠা নিয়ে বলে, ভাই সাংবাদিক এসে ভিড় করেছে, আপনি চলেন এখান থেকে, দোহাই লাগে। তোর বউ অসুস্থ, বাড়িতে যা জামিল। গম্ভীর কণ্ঠে বলে সামিন। সমীর সামিনের দিকে তাকিয়ে থাকে। ফুয়াদ ছুটে এসে সামিনকে ধরে ঝাঁকুনি দিয়ে বলে, কি কি শুরু করেছিস এসব? শেষ করছি সবটা। নিস্তেজ কণ্ঠে জবাব দেয় সামিন। তারপর সমীরের দিকে তাকিয়ে বলে, অ্যারেস্ট মি। বাড়াবাড়ি করছিস শামিন। ফুয়াদ চেঁচিয়ে ওঠে। সমীর কিছুক্ষণ সামিনের দিকে তাকিয়ে থেকে একজন কনস্টেবলকে বলে, নিয়ে যাও ওকে। সামিন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। কনস্টেবল এসে নিয়ে যায় তাকে। ইলহাম আহত চোখে তাকিয়ে থাকে। ফুয়াদ সমীরের দিকে অসহায়ের মতো তাকায়। সমীর বলে, ওকে শান্ত করার জন্য পাঠিয়েছি লকআপে। কমপ্লেন না পেলে আমার বাপের সাধ্যে নিয়ে ওকে আটকে রাখার চিন্তা করিস না। বাড়ির জামাটা পাল্টে একটা শাড়ি পরে নেয় আলো। পার্স ব্যাগের মধ্যে ফোনটা ঢুকিয়ে নিয়ে বসার ঘরের দিকে যায়। ঈশিতা উঠে দাঁড়ায়। রেহানা কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, কোথায় যাচ্ছিস? আলো তার উত্তর না দিয়ে ঈশিতার দিকে তাকিয়ে বলে, ঋতুকে নিয়ে বাড়িতে যাও আপু, ও এমনিতেই অসুস্থ। আর তুমি কোথায় যাচ্ছ? ঠান্ডা গলায় প্রশ্ন করে ঈশিতা। আলো কিছু না বলে বেরিয়ে যায় ঘর থেকে। অনেক খুঁজে একটা রিক্সা পেয়েছে। অবশেষে থানার সামনে নেমে ভাড়া মিটিয়ে দিয়ে এদিক ওদিক তাকায়। থানার বাউন্ডারির ভিতরে সামিনের ছেলেরা দাঁড়িয়ে আছে। আলোকে দেখে তো সবাইকে নিচু স্বরে বলে, কি এসেছে দেখ। সবাই মাথা তুলে আলোর দিকে তাকায়। আলো ধীর পায়ে এগিয়ে গিয়ে তাদের দৃষ্টি উপেক্ষা করে থানার দালানের ভেতর ঢুকে। স্যার, একজন মেয়ে এসেছে আপনার সাথে কথা বলতে। কনস্টেবলের কথা শুনে সমীর দত্ত তার দিকে তাকিয়ে বলে, একটু অপেক্ষা করতে বলো ওকে, অভিযোগ থাকলে নাও, আমি একটু ব্যস্ত ইউসুফ। স্যার, মেয়েটির নাম অদ্রিতা আলো। সমীর ফুয়াদের দিকে তাকিয়ে বলে, এই সে নয় তো? সম্ভবত। সমীর দত্ত কনস্টেবলের দিকে তাকিয়ে বলে, ভেতরে নিয়ে আসো। নীল রঙের একটা শাড়ি, জমিনে নেভি ব্লু সুতোর কাজ, আঁচল টেনে নিজেকে জড়িয়ে রেখেছে। চেহারায় সাজসজ্জা নেই কোনো, একেবারেই সাদামাটা। সমীর পা থেকে মাথা পর্যন্ত দেখে খুবই ভদ্রভাবে বলে, বসুন। আলো ঘরে থাকা প্রত্যেকের দিকে একবার করে তাকিয়ে চেয়ার টেনে বসে পড়ে।
তারপর সরাসরি সমীরের চোখের দিকে তাকায়। সমীর বলতে থাকে, বলুন। ইয়াসার মির্জা কোথায়? নিস্তেজ কণ্ঠে বলে ওঠে আলো। লকআপে। আলো চমকে ওঠে। সমীর বলে, আমরা এই কনস্টেবল পাঠিয়ে দিয়েছিলাম আপনাদের বাড়িতে। আলো সমীরের দিকে তাকিয়ে আছে। সমীর বলতে থাকে, ইয়াসার মির্জা তার জবানবন্দিতে উল্লেখ করেছেন তিনি আপনাকে জোরপূর্বক তুলে নিয়ে বিয়ে করেছেন, জিম্মি করে রেখেছেন, আপনার এবং আপনার পরিবারের প্রাণনাশের হুমকি দিয়েছেন। এসব আপনার কাছ থেকেই শুনতে চাই। এসব ঘটনা যদি সত্যি হয় তাহলে আমরা ব্যবস্থা নিয়ে ইয়াসার মির্জার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। আপনি নির্ভয়ে বলুন। আলো মাথা ঘুরিয়ে ফুয়াদের দিকে তাকায়। ফুয়াদ অসহায়ের মতো তার দিকে তাকিয়ে আছে। সমীর বলে, বলুন, তিনি আপনাকে জোরপূর্বক বিয়ে করেছেন, কিডন্যাপ করেছেন আপনাকে? আলো কিছুক্ষণ চুপচাপ বসে থেকে অস্ফুট স্বরে বলে, না। কোনো শারীরিক মানসিক আঘাত করেছেন কিংবা আপনার শ্লীলতাহানির চেষ্টা করেছেন? আলো মাথা নাড়ায়। উনি যা যা বলেছেন সবটা মিথ্যা? আলো মাথা নাড়িয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, জি। ওসি সমীর দত্ত আলোর দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর বলে ওঠে, লিখিত বয়ান দিন। আলো একটা কাগজে বয়ান লিখে নিচে সই করে দেয়। তারপর কাগজটা সমীর দত্তের দিকে এগিয়ে দিয়ে নিচু স্বরে বলে, আমি একটু ইয়াসার মির্জার সাথে দেখা করতে চাই। সমীর দত্ত একজন কনস্টেবলের দিকে তাকায়। কনস্টেবল আলোকে উদ্দেশ্য করে বলে, আসুন আমার সাথে। হার্টে রিং পরানো, চেন্নাই গিয়ে প্রত্যেক 6 মাস অন্তর চেক আপ করতে হয়। একটু একটু চাপ পড়লে অবস্থা খুব খারাপ হয়ে যায়। বিছানায় শুয়ে শুয়ে ছেলের জন্য দুশ্চিন্তা করছে ইমতিয়াজ মির্জা। কাজের মেয়ে দুটো ছাড়া বাড়িতে আর কেউ নেই। শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে। এই মুহূর্তে যদি কিছু একটা হয়ে যায় তাহলে কেউ টেরও পাবে না। হঠাৎ খুবই ভয় হতে থাকে ইমতিয়াজ মির্জার। তার সময় কি তাহলে শেষ? কিন্তু সে এভাবে ছেলেমেয়ের মুখ না দেখে মরতে চায় না, কখনোই না। নিচু গলায় সিতারাকে ডাকতে থাকে। সিতারা এসে দরজার বাইরে দাঁড়িয়ে বলে, জি খালুজান। ওদিকে কোনো খবর পেলি? কেউ কি কিছু জানাচ্ছে না কেন? পোনা এসে দাঁড়ায়। ইমতিয়াজ মির্জার বিছানার কাছে দাঁড়িয়ে বলে, খবর পাইনি ভাইজান, আপনি এত উতলা হবেন না, শামীম বাবা সব কিছু হয়ে যাবে। দুজন মুখোমুখি দাঁড়িয়ে আছে। মাঝখানে লোহার শিক। সামিন আলোর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে, তারপর চোখ সরিয়ে নিয়ে চুপ করে থাকে। আলো শীতল চোখে সামিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা শিক ধরে বলে ওঠে, খুব ভালো লাগছে আপনাকে এখানে দেখতে। এটাই আপনার উপযুক্ত স্থান। সামিন চুপ। আলো বলতে থাকে, কি ভেবেছেন আপনি দয়া শুধু আপনি একাই দেখাতে পারেন? খুব সুপ্রিয়রিটি কমপ্লেক্সে ভোগেন, তাই না? নিজের সর্বে সর্বা, আপনি সব কিছু নিয়ন্ত্রক এটাই ভাবেন, সবার প্রতি দয়া দেখানোর ক্ষমতা রাখেন। আজ আমি আপনার প্রতি দয়া দেখালাম ইয়াসার মির্জা। এই আলো নামের মেয়েটার দয়ায় এ যাত্রায় আপনি বেঁচে গেলেন। সামিন আলোর দিকে তাকায় ঠান্ডা গলায় বলে, কেন দেখিয়েছো দয়া? কেন দেখিয়েছি? আপনার বোনের জন্য, আপনার বাবার জন্য, আপনার ভাইয়ের জন্য, আপনার ভাইয়ের বউ এবং ভাইপোর জন্য। আমারও একটা পরিবার আছে, তাই আমি আপনার পরিবারের ভোগান্তি চাইনি। ন্যূনতম হলেও তো 2 বছর জেলে পচে মরতেন। আমি আপনার মতো নির্দয় না যে বাবা মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়ে জিম্মি করে রাখে। আমার বাবা হার্টের সিরিয়াস পেশেন্ট, তাই দয়া দেখিয়েছি। সামিন চুপ করে থাকে। আলো বলতে থাকে, অবশ্য এসব আমি এমনি এমনি করিনি। এসবের বিনিময়ে আমি একটা জিনিস চাইব, আর সেটা হচ্ছে আপনার থেকে মুক্তি, যা বরাবরই চাইতাম। সামিন আলোর চোখের দিকে তাকিয়ে আছে। আলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যায়। একটু পরে সমীর দত্ত এসে লকআপের সামনে দাঁড়ায়। একজন কনস্টেবল লকআপের তালা খুলতে থাকে। সমীর দত্ত বলে, ইচ্ছে করছে আইনের লোককে বিভ্রান্ত করার অপরাধে তোর নামে চার্জ লাগিয়ে দিই, কিন্তু তোর এই মাসুম চেহারাটা দেখে আমার মায়া হচ্ছে। সামিন চুপ করে দাঁড়িয়ে থাকে। সমীর বলে, ভাবি সুন্দরী তোর পাশে মানিয়েছে। সামিন লকআপ থেকে বের হয়। সমীর দত্ত বলে, প্রবলেম কি খুলে বল। পদত্যাগপত্র জমা দিয়েছিস কেন? পাগলামি করছিস কেন? স্যার স্যার একজন কনস্টেবল তড়িঘড়ি করে ছুটে আসে। সামিন আর সমীর দত্ত তার দিকে তাকায়। সমীর বলে, কি হয়েছে? খবর এসেছে স্যার, ইয়াসার মির্জার বাবা হসপিটালে। দৌড়াতে দৌড়াতে হসপিটালের ভেতরে ঢুকে সামিন। করিডোরে ঈশিতা, পরি, ঋতু এবং দলের কিছু ছেলে দাঁড়িয়ে আছে। সামিন এবং ইলহাম এগিয়ে যায়। ঈশিতা ভাইকে দেখতে পেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বোনের মাথায় হাত বুলিয়ে এদিক ওদিক অসহায়ের মতো তাকাতে থাকে সামিন। আরাফের দিকে তাকিয়ে বলে, কখন হয়েছে এসব? পরি এগিয়ে আসে, কাতর সুরে বলে, আমি হোস্টেল থেকে বাড়িতে গিয়ে দেখি পুরো বাড়ি ফাঁকা।
বাবা কর্টেজে এসেছিল, দোতলা উঠে দেখি মেঝেতে পড়ে আছে। সামিন ঈশিতাকে সরিয়ে দিয়ে এগিয়ে যায়। ইলহাম তার পিছু পিছু যায়। কেবিন থেকে ডক্টর বের হয়ে এদিকে আসে। সামিন কিছু জিজ্ঞাসা করার আগে ডক্টর নরম গলায় বলে ওঠে, আই এম সরি, অনেক দেরি করে ফেলেছেন আপনারা। সামিন ডক্টরের দিকে বোকার মতো তাকিয়ে থাকে। এমন সময় ধপ করে শব্দ হয়। পেছনে মাথা ঘুরিয়ে সামিন দেখে ঈশিতা ফ্লোরে পড়ে গিয়েছে অচেতন হয়ে। মাম্মা, দাদুভাই ওইখানে কেন ঘুমাচ্ছে? ইহান প্রশ্নটি করে ঋতুর দিকে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। ঋতু নিশ্চুপ চোখের পানি ফেলছিল। সংসারের সব তিক্ত মিঠা অভিজ্ঞতা একপাশে রেখে লোকটা তার শ্বশুর, তার স্বামীর বাবা। ঋতুর জীবনে তার ভূমিকা ছিল। ইলহামের হাতে যখন অত্যাচারিত হতো, ওই খাটিয়ায় শুয়ে থাকা লোকটা সান্ত্বনা দিতে আসতো। লোকটা আদর্শবান কোনো লোক না, যথেষ্ট ত্রুটি তার রয়েছে, কিন্তু ঋতুর কাছে খারাপ কিংবা অসম্মানেরও কেউ না। লোকটার জন্য ঋতুর কান্না পাচ্ছে খুব। ছেলেটার কথার জবাব না দিয়ে ঋতু মাথা ঘুরিয়ে লিভিং রুমের আশেপাশে তাকায়। ঈশিতা আর্তনাদ করে কেঁদে যাচ্ছে। খাটিয়ার দুই পাশে তার দুজন ছেলে বসে আছে, যেন বাবা কিছু বলছে তাদের। চুপচাপ শুনছে তারা। ভোর 4টা প্রায়। ইমতিয়াজ মির্জার লাশ কিছুক্ষণ আগেই হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছে। আত্মীয় স্বজনের ভিড় জমে গিয়েছে শান্তিনীরে। জামিল এগিয়ে গিয়ে মেঝেতে সামিনের পাশে চুপ করে বসে পড়ে। সামিনের দৃষ্টি মেঝের দিকে। জামিল মৃদু স্বরে বলে, ভাই, ইসমাম ফোন দিচ্ছে বারবার, ওকে জানাবো? সামিন অনুভূতি শূন্য দৃষ্টিতে জামিলের দিকে তাকিয়ে নিস্তেজ কণ্ঠে বলে, আমাকে দে ফোনটা। ভাইয়া? ইসমামের কণ্ঠে উৎকণ্ঠা। সামিন অস্বাভাবিক ঠান্ডা গলায় বলে, চিন্তা করিস না ছোট, থানায় কিছুই হয়নি, আমি বাড়িতে। ইসমাম একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, তারপর বলে, বাবা ঠিক আছে? সন্ধ্যায় শুনলাম অসুস্থ। সামিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে কি নেই তা তো জানি না ছোট। মানে? কাল সকাল 10টায় বাবার জানাজা। মেয়েরে তুই, স্বামীর ঘর করবি না ঠিক আছে, তাই বলে একটা মানুষ মরে গিয়েছে তবুও একটু সহানুভূতি আসছে না তোর? আলো মাথা ঘুরিয়ে প্রফেসর শিবলির ওয়াইফের দিকে তাকায়। প্রফেসর শিবলির ওয়াইফ বলতে থাকে, মানুষের বাবা মারা গিয়েছে, তোরও তো বাবা আছে। আতাউর ভাইয়ের কিছু হলে তোর কেমন লাগে? ওই লোকটারেও তো এখন তেমন লাগছে, তবুও তোর দিল নরম হচ্ছে না? খালা, ওনার মৃত্যুতে আমি খুশি হইনি, এভাবে বলো না। তাহলে বসে আছিস কেন? সমবেদনা জানা। আলো অবাক হয়ে তাকিয়ে থাকে। প্রফেসর শিবলির ওয়াইফ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বসার ঘরের দিকে যায়। আলো উঠে আতাউর আলমের ঘরের বাইরে গিয়ে দাঁড়ায়। টুপিটা পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে নিয়ে আতাউর আলম আলোর দিকে তাকায়। আলো মৃদু স্বরে বলে, যাচ্ছ তুমি? আতাউর আলম নিচু স্বরে বলে, না গেলে কেমন দেখায় না মা, আমরা সামাজিক জীব। আলো চুপ করে থাকে। আতাউর আলম আমতা আমতা করে বলে, আর তাছাড়া ইয়াসারের সাথে ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, কিন্তু ও একজন বিশিষ্ট সমাজসেবক। এতগুলো এতিমখানা এজেন্সি চালায়, সাংবাদিক অ্যাসোসিয়েশনের সবাই যাচ্ছে। এটা আমাদের অ্যাসোসিয়েশনের নীতি, আমার না যাওয়াটা দৃষ্টিগত। আলো বাবার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে, জানাজা কয়টায়? 10টায় পারিবারিক কবরস্থানে দাফন হবে। রিকশা থামিয়ে গেটের বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। রাস্তাটা মানুষে গিজগিজ করছে। অবশ্য বিশিষ্ট সমাজসেবকের বাবা মারা গিয়েছে, একসময় সেও এমপি ছিল, এত লোকজন তো থাকবেই। আলোর অস্বস্তি বাড়ছে। সবাই কৌতূহলী দৃষ্টিতে তাকে দেখছে। এখনও কোনো চেনা লোকের চোখে আলো পড়েনি। এদিক ওদিক তাকিয়ে গেটের উপর লেখা শান্তিনীর কথাটার দিকে আলোর চোখ পড়ে। তারপর একটা গভীর নিঃশ্বাস ফেলে পা বাড়ায়। যে বাড়িটাকে একবার ছেড়ে চলে গিয়েছে, পুনরায় প্রকৃতি তাকে সেখানে টেনে এনেছে, কিন্তু কিসের জন্যে? চোখের সামনে বাবা হারা ঈশিতার কান্না মাখা চেহারাটা ভেসে উঠছে সেজন্যে। আতাউর আলমের অপারেশনের সময় যেভাবে আলোকে মানসিক সাপোর্ট দিয়েছে মেয়েটা, আলোর কি একটু কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত নয়? এতটাও কঠিন মেয়ে আলো নয়। ধীর পায়ে হেঁটে গেটের ভেতর পা রাখতে সে দাঁড়িয়ে পড়ে। ইলহাম এবং তার দলের ছেলেরা পোর্চের ডান পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। ইলহাম কাঁদছে। এমপি মহোদয় ইলহামের কাঁধে হাত রেখে কিছু একটা বলছে, মনে হচ্ছে সান্ত্বনা দিচ্ছে। সবার মাথায় টুপি। সম্ভবত এক্ষুনি সবাই দাফন কার্য শেষ করে এসেছে। অবচেতন মনে আলোর চোখ দুটো একজনকে খুঁজছে। হুট করে আলো চেতনা ফিরে পেতেই নিজের কাজে নিজেই প্রচণ্ড অবাক হয়। জড়তা কাটিয়ে সামনে এগিয়ে যেতেই ইলহাম এবং দলের ছেলেদের সামনে পড়ে যায় আলো। সবাই কয়েক মুহূর্ত আলোর দিকে তাকিয়ে থেকে চুপচাপ হেঁটে চলে যায় সেখান থেকে। আলো শান্তিনীরের অন্দরমহলে প্রবেশ করে। করিডোর পেরিয়ে লিভিং রুমের দিকে এগোতেই কেউ চেঁচিয়ে বলে ওঠে, দাঁড়াও। আলো দাঁড়িয়ে পড়ে। ইলোরা মির্জা আলোর সামনে এসে দাঁড়ায়। আলো তার দিকে তাকায়।
কেন এসেছো তুমি? আলো কি বলবে বুঝতে পারছে না। সত্যিই তো, সে কেন এসেছে তার সঠিক কোনো ব্যাখ্যা নেই তার কাছে। তবু কথা গুছিয়ে নিয়ে বলে, ঈশিতা আপু। ইলোর আমির আলোর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে সরে দাঁড়ায়। নিচতলার লিভিং রুম থেকে চাপা আর্তনাদের শব্দ শোনা যাচ্ছে। লিভিং রুম ভর্তি মানুষ। আলো ইলোর আমির দৃষ্টি উপেক্ষা করে এগিয়ে যায়। ভিড় ঠেলে দেখতে পায় ঈশিতা মেঝেতে বসে বিলাপ করে যাচ্ছে উন্মাদের মতো। দৃশ্যটা দেখে আলোর বুকটা মোচড় দিয়ে ওঠে। কিছু বছর পূর্বে মাকে হারিয়েছে আর এখন বাবাকে, পুরোপুরি এতিম মেয়েটা। আলোর বুকে যন্ত্রণা হচ্ছে খুব। এই পরিস্থিতিতে তো সেও পড়তে পারত। ঋতু মাথা তুলে আলোর দিকে তাকাতেই থমকে যায়। আলোকে সে আশা করেনি। পরি উঠে আলোর দিকে ছুটে এসে আলোর হাত ধরে ঈশিতার কাছে নিয়ে যায়। ঈশিতা হাউমাউ করে কেঁদে যাচ্ছে। আলো গিয়ে ঈশিতার মুখোমুখি বসে পড়ে মেঝেতে। ঈশিতা কাঁদতে কাঁদতে আলোর দিকে তাকায়। আলো খুবই সংকোচের সাথে ঈশিতার গালে একটা হাত রাখে। একটা মমতাময়ী হাতের স্পর্শ পেয়ে ঈশিতা দু চোখ বন্ধ করে ফেলে, জড়িয়ে ধরে আলোকে। তারপর ফোপাতে থাকে। ঋতু পাশে বসে নিশ্চুপ কেঁদে যাচ্ছে। লিভিং রুমে যত মহিলা আছে সবাই সান্ত্বনা বাণী শুনিয়ে যাচ্ছে। আলো ঈশিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইলোর আমির এগিয়ে গিয়ে ঈশিতাকে উদ্দেশ্য করে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।